আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসএসসি 2027-2028 তোমাদের জন্য এই টপিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো যে আহ, হিসাব বিজ্ঞানের দশম অধ্যায়টা এটা কিন্তু কম্পালসারি। এখান থেকে প্রশ্ন আসবে 20 মার্ক। অনেক স্টুডেন্ট এটাকে মনে করে অনেক কঠিন, কিন্তু আমি মনে করি এই অঙ্কটা অনেক সহজ যদি তোমরা করতে পারো। আমি জাস্ট এখানে একটা ডেমো একটা প্রশ্ন রেডি করছি, যে প্রশ্নটা আমরা এখন উত্তর রেডি করবো জাস্ট 10 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে। দেখো এখানে টোটাল 24টা এন্ট্রি। তো এই 24টা এন্ট্রি আমরা কীভাবে কাজটা করব। এখানে সমন্বয় আছে টোটাল পাঁচটা সমন্বয় আছে। এখানে শুরুতে ফার্মিং পণ্য ক্রয় বিক্রয় একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো যে কি কোন কোন এন্ট্রি কোন কোন ধাপে যায়, এই জিনিসটাকে তোমাকে ফলো করতে হবে। তো কোনটা মোট মুনাফা যাবে, কোনটা নেট মুনাফা যাবে, কোনটা আর্থিক অবস্থার মধ্যে যাবে, এই জিনিসটা তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এই টপিকসগুলো নিয়ে আমি আরও ক্লাস দিব, আমার এই পেজটা ফলো করবা। এই পেজের মধ্যে অনেক ইনফরমেশন তোমরা পাইবা। এখন আসো, তোমাকে যে জিনিসটা ক্লিয়ার থাকতে হবে সেটা হচ্ছে কি এই 24টা এন্ট্রি এটা কোথায় কোথায় যাবে এটা তোমার ক্লিয়ারলি জানতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে যে সমন্বয়গুলো আছে এই সমন্বয়গুলো তোমাকে জানতে হবে। তাহলে প্রথম যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে কি সমন্বয়গুলোর আমরা জানি বক্সে যে এন্ট্রিগুলো আছে এগুলো যায় একবার, মানে এটা দশম অধ্যায়ের যে 3টা পার্ট আছে কোনোটা কোনো জায়গায় একবার যাবে। শুধুমাত্র এখানে যে পার্সন আছে বিনিয়োগ আর ঋণ এটা যাবে 2বার, কারণ পার্সনগুলো 2বার যায় আর বাকি সবগুলো একবার যাবে। আর সমন্বয় এটা যাবে 2বার, মানে 2 দিকে যাবে। এখন আসো আমাদের সুবিধাতে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে কি আমরা প্রথমে মার্ক করব যে কোন কোন এন্ট্রিগুলো কোন দিকে যাবে। যেমন সমন্বয় 1 নম্বর, এটা সহপরিমস্তন, এটা আমরা জানি এটা যাবে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে, আবার যাবে চলতি সময়ের মধ্যে। ধারে পণ্য বিক্রয় এটা কোথায় যাবে, এটা কার সাথে কাজ হবে, এটা একবার কাজ দেব বিক্রির সাথে, আমরা এটা জাস্ট মার্ক করলাম। তারপরে তোমরা মার্কার দিয়ে করতে পারো, তার সুবিধা আরও বেশি। ধারে বিক্রয় এটা যাবে আবার যাবে দানাদারের মধ্যে। তো দানাদার কোথায় আছে, এই যে দানাদার এখানে আছে। এরপর ধারে পণ্য ক্রয়, ধারে পণ্য ক্রয়টা কোথায় যাবে, একবার ক্রয়ের সাথে যোগ, তারপর হচ্ছে পাওনাদার সাথে যোগ। এরপর হচ্ছে বকেয়া মজুরি, এটা যাবে কোথায়, মজুরির সাথে। তাহলে মজুরিটা কোথায় আছে আমাদের বের করতে হবে। এই যে মজুরিটা আছে 6 নম্বরে। তারপরে অগ্রিম বেতন, তাহলে বেতনটা কোথায় আছে, বেতন হচ্ছে 10 নম্বরে, বেতনটা মার্ক করলাম। দানাদার 2,000 টাকা আদায়যোগ্য নয়, এটা যাবে কার সাথে, কুরির সাথে। আবার যাবে কোথায়, দানাদার। তার মানে দানাদারে 2টা এন্ট্রি কাজ আছে। ব্যাস, ওকে, আমরা মার্ক করা শেষ। এবার আমরা চলে যাবো অঙ্কে। এখন আসো যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটা একসাথে করব। আমি সুবিধার্থে যে কাজটা করছি সেটা হচ্ছে কি আমরা 3টা ফেজ রেডি করছি। একটা হলো মোট মুনাফা, একটা হচ্ছে নেট মুনাফা, এটা হচ্ছে মোট মুনাফার জন্য, আর এটা হচ্ছে নেট মুনাফার জন্য, আর এটা হলো চলতি আর্থিক অবস্থা বেরোনোর জন্য। এখন আসো আমরা এটাকে একসাথে আমরা অঙ্কটা করব। তাহলে আসো ফার্মিং মোজ পণ্য, এটা কোথায় বসবে, ফার্মিং মোজ পণ্য প্রথম যে এন্ট্রিটা, প্রথম এন্ট্রি ফার্মিং মোজ পণ্য বসে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। আমরা এটা লিখব প্রারম্ভিক মজুত পণ্য, টাকা হলো কত, 80,000 টাকা। এটা এরপর আছে ক্রয়, ক্রয়টা বসে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। ক্রয় আছে কত, 1,20,000 টাকা। তাহলে ক্রয়ের সাথে সমন্বয় কাজ আছে। এখন দেখো এখানে ফেরত আছে, আমরা ফেরতটাকে বিয়োগ করব, মাইনাস ফেরত। ফেরত আছে কত, 2টা আছে, একটা ডেবিট একটা ক্রেডিট। ক্রয়ের জন্য ক্রেডিটটা 5,000 টাকা বিয়োগ, তাহলে আছে 1,15,000 টাকা। আবার মাইনাস এখানে আছে কারারিবারটা, ওইটাকে আমরা বিয়োগ করব। কারারিবারটা 5,000 টাকা বিয়োগ, এটা হচ্ছে কত, 1,10,000 টাকা। তাহলে সমন্বয় কাজ কোনটা ছিল,
ধারে পণ্য ক্রয় 15,000 টাকা, তার যোগ এটা অলিখিত ক্রয়। অলিখিত ক্রয় কত টাকা? টাকা হইল 15,000 টাকা। তাহলে এখানে 15,000 টাকা টোটাল 1,25,000 টাকা। এরপর হচ্ছে বিক্রয় বসে নিট বিক্রয় মধ্যে 1,90,000 টাকা। তাহলে মাইনাস ফেরত কত আছে? 5,000 টাকা। 1,85,000 টাকা। এরপর হচ্ছে মাইনাস কারোরিবারটা আছে কত? 5,000 টাকা, যেটা কারোরিবারটা। তাহলে 1,80,000 টাকা যোগ অলিখিত বিক্রয় সমানটা 2 নম্বরটা। অলিখিত বিক্রয় কত? 30,000 টাকা। 2,10,000 টাকা। এখন আসো সমন্বয় যে এন্ট্রিগুলো আছে, এই সমন্বয় এন্ট্রিটা কোথায় যাবে? যেমন অলিখিত বিক্রয় এখানে আছে, তাহলে এটা যাবে চলতি সম্পদের মধ্যে। চলতি সম্পদ এটা যাবে কার সাথে? এটা যাবে তোমার দেনাদারের সাথে কাজ হবে, দেনাদার। তো আমরা এখানে লিখবো দেনাদার। আরেকটা আছে ক্রয়টা যাবে কোথায়? চলতি দায়ের মধ্যে, এখানে হবে পাওনাদার। তাহলে পাওনাদার কত? পাওনাদার আছে 30,000 টাকা যোগ অলিখিত ক্রয়। অলিখিত কত? অলিখিত ক্রয় হচ্ছে 15,000 টাকা। টোটাল 45,000 টাকা। এরপরে দেনাদারের সাথে যে কাজটা আছে, দেনাদারের টাকা আছে কত? 50,000 টাকা। তাহলে এই দেনাদার এখানে কত টাকা? 50,000 টাকা আমরা লিখব, যোগ অলিখিত বিক্রয় টাকা আছে কত? 30,000 টাকা। তাহলে কত? 80,000 টাকা। ওকে, তো আমাদের সমানের কাজটা শেষ। এরপর আছে মজুরি। আমরা মজুরিটা দিব। মজুরি কোথায়? মজুরি বসবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। তাহলে মজুরি কত টাকা আছে? মজুরি আছে 2,000 টাকা। তো এটার সাথে সমন্বয় আছে বকেয়া, 3 নম্বর সমন্বয়, যোগ বকেয়া আছে কত? বকেয়া আছে 500 টাকা। 2,500। তাহলে এই সমন্বয়টা আবার যাবে কোথায়? যাবে চলতি দায়ের মধ্যে, বকেয়া মজুরি। বকেয়া মজুরি 500 টাকা। এরপর আছে আমদানি শুল্ক যাবে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে। কত টাকা আছে? 2,000 টাকা। এরপর আছে ডকসাস টু বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 1,000 টাকা। এরপর জাহাজ ভাড়া বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে 2,000 টাকা। এরপর বেতন যাবে কোথায়? বেতন যাবে পরিচালনা ব্যয়ের মধ্যে, বেতন। তাহলে বেতনটা কোথায়? বেতন কত টাকা? বেতন 5,000 টাকা। যেহেতু সমন্বয় আছে, আমাদের ফার্স্ট কলামে লিখতে হবে মাইনাস অগ্রিম। অগ্রিম হচ্ছে কত? অগ্রিম হচ্ছে 1,000 টাকা। তাহলে 4,000। তাহলে অগ্রিমটা কোথায় যাবে? অগ্রিমটা যাবে চলতি সম্পদের মধ্যে। অগ্রিম বেতন 1,000 টাকা। এরপরে প্রদত্ত বার্তা যাবে কোথায়? পরিচালনা ব্যয়ের মধ্যে। প্রদত্ত বার্তা
1000 টাকা। এরপর হচ্ছে প্রদত্ত কমিশন পরিচালন ব্যয়ের মধ্যে 1000 টাকা। এরপর হচ্ছে কুরিন, কুরিন হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে কুরিন, কুরিন কুরিন কত টাকা? কুরিন হচ্ছে 3000 টাকা। যোগ নতুন কুরিন, নতুন কুরিন কত? সমন্বয় 5 নম্বর 2000 টাকা, তার যোগ করলে কত হয়? 5000 টাকা। যোগ নতুন কুরিন সঞ্চিতি, তার এটা হলো 5%। কার উপরে? দেনাদার উপরে। দেনাদার কত টাকা আছে? 50,000। তাহলে 50,000 যোগ অলিখিত বিক্রি 30,000, তাহলে কত হচ্ছে? 80,000। 80,000 থেকে 2,000 বিয়োগ 78,000। 78,000-এর 5%, 78,000-এর 5% বসবে। তাহলে 78,000 5% কত টাকা? তাহলে 78,000 পূরণ 5%, তোমার এটা হবে 3,900 টাকা। কারণ ওটা বের করতে হবে 3,900 টাকা। 3,900 টাকা। তাহলে 3,900 টাকা হইলে তার টোটাল কত হয়? 8,900 টাকা মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি 6,900 টাকা। তাহলে বিয়োগ করলে থাকে কত? 3,000 টাকা। ওকে ফাইন। আর আছে কত? 3,000 টাকা। এখন আসো, এই যে সমন্বয় যে কাজটা, এই সমন্বয় কাজটা কোথায় হবে? এটা হবে চলতি সম্পদের মধ্যে। তাহলে দানাদার, তার মাইনাস নতুন কুরিন, কারণ আমরা জানি সমন্বয় ডিগুলো যাবে দুইবার। এটা 2,000 টাকা, তাহলে কত হয়েছে? 78,000। এরপরে আমরা অগ্রিম বানাতে একটা ন্যাস লিখি। এরপর হচ্ছে মাইনাস নতুন কুরিন সঞ্চিতি, এটা হচ্ছে 3,900। তাহলে এই 78,000 মাইনাস 3,900 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে এটা কত টাকা আসবে? তোমাকে এটা ক্যালকুলেটারে বের করতে হবে। তোমাকে এটা ক্যালকুলেটার অবশ্যই বের করতে হবে। এরপর আসো, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, 78,000 বিয়োগ 3,900। 78,000 বিয়োগ 3,900, হ্যাঁ, তো আমরা যখন বিয়োগ করবো 78,000 বিয়োগ 3,900, তাহলে 74,100। 74,100। এখন আসে আমাদের কাজটা কি? কাজ হচ্ছে আমাদের বিজ্ঞাপন। বিজ্ঞাপনটা কোথায় বসবে? বিজ্ঞাপনটা বসবে চলতি পরিচালনা ব্যয়ের মধ্যে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কত টাকা? 5,000 টাকা। অফিস খরচ পরিচালনা ব্যয় কত টাকা? অফিস খরচ 10,000 টাকা। এরপর হচ্ছে ভাড়া, ভাড়া 2,000 টাকা। ভাড়া হচ্ছে 2,000। এরপর বিনিয়োগ, বিনিয়োগটা কোথায় বসে? বিনিয়োগটা বসে অন্যান্য সম্পদে। বিনিয়োগ কত টাকা? বিনিয়োগ হচ্ছে 10,000 টাকা, একদম থার্ড কলামে, যেহেতু এটা কোনো কাজ নেই। তাহলে বিনিয়োগের লেনদেনটা যেহেতু পার্সন আছে, এটা কোথায় কোথায় যাবে? এটা যাবে সে চলতি সম্পদে, বিনিয়োগের অনাদায়ী সুদ। বিনিয়োগের অনাদায়ী সুদ 10,000 টাকা, 10%, তাহলে হয় 1,000 টাকা। এখন আসো, এটা আবার যাবে কোথায়? অন্যান্য আয়ের মধ্যে, বিনিয়োগের অনাদায়ী সুদ। এক 1,000 টাকা। এরপর ঋণ, ঋণ যাবে কোথায়? ঋণ যাবে দীর্ঘমেয়াদী দায়ের মধ্যে। ঋণ 7%। ঋণ কত? ঋণ হচ্ছে 20,000 টাকা। তাহলে ঋণ যাবে দুই দিকে। একবার হলো বকেয়া ঋণের সুদ চলতি দায়ের মধ্যে, 20,000-এর 7% 14,000 টাকা। এখন আসো, এটা যাবে কোথায়? অন্যান্য ব্যয়ের মধ্যে, যেহেতু পার্সেন্টগুলো দুইবার ইউজ হয়।
বকেয়া ঋণের সুদ 1400। আচ্ছা, এরপরে হচ্ছে দেনাদার। তো আমরা দেনাদার লিখলাম, দেনাদার কাজটা আমাদের অলরেডি কমপ্লিট। দেনাদার দুটো দাগ ছিল, পাওনাদার কাজ এটা আমাদের শেষ, কমপ্লিট। এখন হচ্ছে প্রাপ্য বিল। প্রাপ্য বিল হচ্ছে চলতি সম্পত্তি। প্রাপ্য বিল চলতি সম্পদ কত টাকা? প্রাপ্য বিল 10,000 টাকা। এরপর হচ্ছে প্রদেয় বিল। প্রদেয় বিল 10,100 টাকা। 10,100 টাকা প্রদেয় বিল। এরপরে আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ। আমরা লিখবো আসবাবপত্র স্থায়ী সম্পদে। আসবাবপত্র স্থায়ী সম্পদ কত টাকা? 6,500। এরপর হলো যন্ত্রপাতি। যন্ত্রপাতি হলো স্থায়ী সম্পদ, এটা হচ্ছে 10,000 টাকা। এরপর হচ্ছে মূলধন। মূলধন কোথায়? মালিকানা সত্ত্বের মধ্যে। মূলধন হচ্ছে 80,000 টাকা যোগ নিট মুনাফা। আমরা এখন নিট মুনাফা পাই নাই, তবে আমরা লিখে রাখবো মাইনাস উত্তোলন। উত্তোলন কত? তো 12,600। আমরা 12,600টা ব্র্যাকেট দিয়ে রাখবো। ওকে, আমাদের কাজ শেষ, আমাদের ফার্স্টিং কাজ শেষ। আর কোনো এন্ট্রি আমাদের ফার্স্টিং নাই, শুধু একটা এন্ট্রি আছে সমাপনী মূলধন। তো সমাপনী মূলধন কোথায় যায়? সমাপনী মূলধন যাবে চলতি সম্পদের মধ্যে একবার, সমাপনী মজুত পণ্য। টাকা হইল 32,500। 32,500 টাকা। ওকে, এরপর যাবে কোথায়? বিক্রিত পণ্যের মধ্যে সমাপনী মজুত। আমরা লিখবো ভাগ সমাপনী মজুত পণ্য। মজুত পণ্য কত টাকা? 32,500। লিখবো সেম কলমে 32,500 ব্র্যাকেট দিয়ে রাখবো। তাহলে আমাদের অলরেডি আমাদের পোস্টিং দেওয়া শেষ। এটা হচ্ছে মোট মুনাফার জন্য, এখানে আমরা লিখে ফেলছি। তারপরে এটা হচ্ছে নেট মুনাফার জন্য, এখানে আমাদের এন্ট্রি কমপ্লিট। আর এখানে আমাদের কি আত্মীয় বিবরণী, এখানে আমাদের কি এন্ট্রিগুলো কমপ্লিট। এখন যে কাজটা করতে হবে সেটা আমাদের যোগ বিয়োগ করতে হবে। যোগ বিয়োগ করে আমরা মোট মুনাফা কত, নেট মুনাফা, এটা আমরা নেট মুনাফা কত, মোট সম্পদ কত, মোট দায় মালিকানা সত্ত্ব কত, এটা বের করে দেবো। আমরা এখন সবগুলো যোগ বিয়োগ করবো। যেমন এখানে আছে কত? 2 লাখ, নেট বিক্রয় 2,10,000 টাকা। তাহলে এখানে আমাদের কত টাকা হয়? এখানে আছে 80,000 টাকা। আমরা 80,000 যোগ করি, 80,000 যোগ 1,25,000 টাকা। এখানে আছে 2,500, 2,500 যোগ, এখানে আছে 2,000, 1,000, 3,000, 3,500 টাকা। তাহলে কত হয়? 2 লাখ, 2,12,000 টাকা। এখানে আমরা লিখবো 2,12,500 টাকা। তাহলে মাইনাস সমাপনী জন্য 32,500। 2,12,500 মাইনাস 32,500, তাহলে 1,80,000 টাকা। 1,80,000 টাকা। তাহলে নেট বিক্রয় 2,10,000 টাকা মাইনাস 1,80,000 টাকা। তাহলে কত টাকা হয়? মোট মুনাফা 30,000 টাকা। এখন আসো আমরা এখানে মোট মুনাফা 30,000 টাকা লিখব। এখন আমরা বের করবো পরিচালন ব্যয়টা কত। তো এখানে 4,000, 1,000, 5, 6, 6 দিয়ে 8, 8, 5, 13, তারপর 23, 23 2 হলো 25,000 টাকা। তো আমরা এখানে লিখবো, যেহেতু এটা ছোটো ক্যালকুলেট করলাম না, 25,000 টাকা বিয়োগ করছি কত? 5,000 টাকা হলো পরিচালন মুনাফা। এরপর এখানে 1,000 টাকা আয়, 1400 টাকা ব্যয়। তাহলে কত টাকা হয়? এখানে বিয়োগ করলে হয়, যেহেতু 1400 বড়, বিয়োগ করলে হয় 600। আমরা পর্যন্ত দেখবো এখানে 1400 বিয়োগ 1,000, তাহলে 400 টাকা হয় বিয়োগ 400। তাহলে 5,000 টাকা হলো পরিচালন মুনাফা, 5,000 টাকা মাইনাস 400 টাকা, তাহলে 4,600 টাকা হলো কি নেট মুনাফা। তাহলে এই নেট মুনাফাটা আমরা কোথায় যোগ করবো? এখানে মূলধনের মধ্যে 4,600 টাকা
4,600, তাহলে 80,000, এখানে কত 80,000 টাকা যোগ 4,600, 84,600 মাইনাস 12,600, তাহলে কত টাকা হয়? 72,000 টাকা। তো এখানে আমাদের স্থায়ী সম্পদ 16,500, চলতি সম্পদ কত? এখানে ছিল 74,100, 74,100 যোগ এখানে হচ্ছে 1,000, 2,000, 12,000 টাকা যোগ 32,500, 1,18,600। তো এখানে কত টাকা আছে? চলতি দেয় 35,000 টাকা যোগ 500 টাকা যোগ 1,400 টাকা, 10,100 টাকা। তাহলে এটা হয় 57,000 টাকা। 45,500, 1,400, 10,100 টাকা। আমরা দেখব সবগুলো যোগ করে সম্পদ দায় মিলে কিনা। এখানে আছে কত? 16,500 টাকা যোগ 10,000, তারপর হচ্ছে 1,18,600। তাহলে মোট সম্পদ হয় 1,35,100। আমরা এটা জাস্ট লিখে রাখলাম। এখানে কত? 72,000 টাকা যোগ 20,000 টাকা যোগ 57,000 টাকা, 1,49,000। তাহলে আমাদের দুইটা কিন্তু মিলে নাই। বড় কোনটা? 1,49,000। তাহলে ছোট কোনটা? 1,35,100 মাইনাস 1,49,000, তাহলে 3,900 টাকা কম। তাহলে আমরা এখানে লিখবো 3,900 টাকা। এটার নাম হচ্ছে অনিশ্চিত হিসাব। তাহলে 1,49,000 এটা হচ্ছে মোট সম্পদ। যেহেতু তোমাদের পরীক্ষায় এত বড় অঙ্ক আসবে না, জাস্ট এখানে 24 দিলাম, কারণ এই 24 দিলে কিন্তু কি হয়, তোমাদের অনেকগুলো কাজ, অনেকগুলো সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। তাহলে মোট সম্পদ 1,49,000 আর মোট দায় মানে হচ্ছে 1,49,000। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।